তাহলে তিনি আর ক্ষমতায় থাকবেন না। এখানে যে দুর্নীতির পাহাড়, সেটা তো আপনারা দেখেছেন। এই যে নিয়োগ দুর্নীতিতে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল কেন হলো? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অধীনের শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনের এসএসসি বা বোর্ডের লোকেরা, পার্টির নেতা মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। এই যে সম্প্রতি এক এমএলএ কে ইডি ধরেছে, তার কাছ থেকে যাদের কাছে টাকা আদায় করা হয়েছে তাদের 3,800 জনের নামের তালিকা পাওয়া গেছে। এবং তার যে বিভিন্ন আত্মীয়ের ব্যাংকে টাকা এবং বিভিন্ন জায়গায় যে সম্পত্তির হিসেব পাওয়া যাচ্ছে। তো এটা তো আপনারা পার্থ চ্যাটার্জিকেও দেখেছিলেন, যেদিন তাকে এবং তার বান্ধবীকে ধরা হয়, বান্ধবীর খাটের নিচে কত কোটি টাকা ছিল, কত বহুমূল্যবান গহনা ছিল। এবং পার্থ চ্যাটার্জিকে যখন তদন্তকারী সংস্থারা গ্রেপ্তার করতে চায়, তখন তিনি মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, অন্য কাউকে না। তো মমতা ব্যানার্জি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তাহলে কেন? এবং মমতা ব্যানার্জি যে এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তার অনেক প্রমাণ আছে। মমতা ব্যানার্জির কাছে চিঠি এসেছিল যে এই লোক এত এত টাকা আদায় করে চাকরি বিক্রি করছে, তিনি কোনো ব্যবস্থা নেননি। আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি বাঁচানোর জন্য তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিটা যাতে রাখা যায় তার জন্য হাইকোর্টে এসএসসি কে দিয়ে এফিডেভিটও দেয়া করেছিলেন। তো যারা যোগ্য প্রার্থী চাকরি পাননি তাদের জন্য তো ওনার দরদ নেই। তো যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য অত দরদ কেন, যদি তিনি না এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন? দেখুন, যারা বৈধভাবে চাকরি পেয়েছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, এসএসসি জানে না এটা হতে পারে? কিন্তু কেন যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা হাইকোর্টেও দেওয়া হয়নি, সুপ্রিম কোর্টে দেওয়া হয়নি? এমনকি হাইকোর্ট আদেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সিবিআই যাদের টেন্টেড বলে চিহ্নিত করেছে, মানে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত করেছে, তাদের তালিকাও কোর্ট আদেশ দেওয়ার পরে তারা প্রকাশ করছে না। কেন? কারণ যাদের কাছে টাকা নিয়েছেন তাদের নামটা প্রকাশ হয়ে গেলে, তারা পরীক্ষা না দিতে বললে, তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হলে তারা তো গাছে বেঁধে পেটাবে। আর পেটালে কুন্তল ঘোষের কথা তো শুনেছিলেন যে আমি তো 10% রাখি, বাকি 90% পাঠিয়ে দিই। তো 90% যাদের কাছে এসেছে তাদের পিঠেও তো পড়বে কিছু, সেটা যাতে না পড়ে তার জন্য তারা তালিকা দেননি। তো এটাই তো প্রমাণ করে যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা কয়লা চুরি দেখেছেন, গরু পাচার দেখেছেন, বালি পাচার দেখেছেন, বন বিভাগের দুর্নীতি দেখেছেন, দমকল বিভাগে দেখেছেন, এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও দুর্নীতি আপনারা দেখেছেন। মানে প্রিলিমিনারিতে যে ফেল করে সে মেন পরীক্ষাতে গিয়ে প্রথম হয়ে যায়, ডব্লিউবিসিএস চাকরি করে। মানে আমাদের ধরুন জুডিশিয়াল সার্ভিস বা সিভিল সার্ভিস, সেগুলোকেও তিনি বাদ দিচ্ছেন না, টাকা খেয়ে সেখানে লোক ঢোকাচ্ছেন। তো তারপরে তিনি যে এরকম কথা বলেন কি করে? অবশ্য প্রথম থেকেই তিনি ঠিক কথা খুব কম বলেন, সত্যি কথা খুব কম বলেন, অধিকাংশ সময় বেঠিক কথা বলেন এবং মিথ্যা কথা বলেন। যেমন তিনি ডক্টরেট ডিগ্রি না করেই ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেন। লোকে যখন জিজ্ঞেস করেন যে কোথায় থেকে করেছো, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি।
কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নাই। তো তিনি সেই জালি ইউনিভার্সিটি, জালি ডক্টরেট। তো তার পক্ষে সবকিছু করা এবং সবকিছু বলা সম্ভব। এই বারুইপুর আর ময়নার ব্যাপারে যে বিতর্ক চলছে সেটা তো আপনারা দেখেছেন, যে সেখানে যারা ইয়ারও ছিল তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছেন, এবং তারা যাদের নাম ওঠার কথা নেই তাদের নাম তুলে দিয়েছেন। তো তাহলে এই যে রাজ্যের কর্মচারী যারা ইলেকশনের কমিশনের কাজ করছেন তাদেরকে দিয়ে দুর্নীতি তিনি করাচ্ছেন, আর তিনি সেই কমিশনের বিরুদ্ধে বলছেন এটা তো মানাই না। কমিশন তো সেই অফিসারদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, তিনি করেননি, এখনো সাসপেন্ড করেছেন চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডেকে যাওয়ার পর। তো কাউকে সৎ হয়ে সততার কথা বললে মানায়, কেউ এবং দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থেকে নীতির কথা বললে সেটা মানায় না। যে কোনো প্রকল্পে টাকা নিতে হলে সেটা সঠিকভাবে ব্যয় করতে হয় এবং তার হিসেব দিতে হয়। রাজ্য সরকার সেই হিসেব যদি না দিতে পারেন, কেন পাচ্ছেন না? কারণ টাকাটা যার জন্য এসেছিল সেভাবে ব্যবহৃত হয়নি, অন্য জায়গায় ব্যবহৃত হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই সম্প্রতি আমরা সমশ্রী প্রকল্প চালু হয়েছে, নোটবন্দির সময় এরকম একটা প্রকল্প চালু হয়েছে সমর্থন। তা আমি দেখেছিলাম যে গ্রামের আমাদের পাড়ার যে ২৬ জন এই টাকা পেয়েছিল তারা কিন্তু কেউ পরিযায়ী শ্রমিক ছিল না, সবাই শাসক দলের নেতাদের সঙ্গে সঙ্গে যারা ঘুরে বেড়ায় তারা পেয়েছিল। আর যেদিন টাকা ঢুকেছিল সেদিনই সে টাকাটা তুলে পার্টির লোকেরা নিয়ে নিয়েছিল, পার্টির নেতাদের পকেটে, নাহলে পার্টির ফান্ডে গিয়েছিল। তো যে প্রকল্প তারা চালু করছেন সেটা তো পার্টি ফান্ডের টাকাটা নেওয়ার জন্য, পরিযায়ীদের উপকারের জন্য নয়। দেখুন, রাজনীতি এখানে যদি সুষ্ঠু এবং অবাধ ভোট হয় তাহলে তিনি আর ক্ষমতায় থাকবেন না। নন্দীগ্রামে তো তিনি হেরেছিলেন, আপনারা জানেন। তো অবাধ এবং সুষ্ঠু ভোট হলে সব জায়গাতেই হারবে। কিন্তু যাদের হাতে বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে, তাদের কিন্তু যদি ভোট রিগিং করা হয় তাহলে তারা জিতবে, এবং তারপরে বলবেন যে জনগণ আমাদের সঙ্গে আছে। আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তো সেইখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের প্রসঙ্গে বলেন, গত বছর এই সময় আরজিকর কাণ্ড নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু আজ 1 বছর কেটে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিবিআই কিছুই করতে পারল না। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিলেন, নিয়ে এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে ওই সিভিক ভলেন্টিয়ারই ধর্ষণও করেছে, খুনও করেছে। তিনি মদ খেয়ে পতিতাপল্লী হয়ে হাসপাতালে ঢুকে এগুলো করতে পেরেছেন, ওনার সঙ্গে আর কোনো অপরাধী ছিল না। কিন্তু তিনি খুন এবং ধর্ষিত হয়েছেন ওখানে যে অপরাধীরা প্রিন্সিপাল সমেত যে সিন্ডিকেট চালাতেন তাতে অসুবিধা হচ্ছিল বলে, এবং সে অপরাধের মামলাতেও প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখনো কাস্টডিতে আছেন, তার বিচার চলছে। তো এই অপরাধের অভিযোগ তো মমতা ব্যানার্জির কাছে গিয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গিয়েছিল, পুলিশ মন্ত্রী হিসেবে গিয়েছিল, ভিজিলেন্স কমিশনে গিয়েছিল, পার মন্ত্রী হিসেবে ভিজিলেন্স কমিশন তার অধীনে। তিনি কোনো ব্যবস্থা নেননি কেন? নিলে তো এই প্রিন্সিপালকে আজকে অ্যারেস্ট হতে হতো না দুর্নীতির মামলায়। তো নেননি বলে তার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। তো তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ফলে তার দুর্নীতির সামনে চলে এসছে। অতএব মমতা অভিষেক উভয়েরই তো অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে।
যে বিলে তো কারণ দেখিয়ে ফেরত পাঠিয়েছে রাজ্যপাল আপনাদের কাছে। আর আপনারা এখন মুশকিল হচ্ছে তো ওনাদের প্রশ্ন করতে পারেন না, তো ভয় করেন। তো ওনাকে জিজ্ঞেস করুন অপরাজিতা বিলে কি আছে যাতে এই বিলটা পাশ হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বর্তমান যে বিএনএস আছে সেখানে তো ধর্ষণের মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। যদি ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হয় বা তিনি একটা ভেজিটেটিভ স্টেটে চলে যান তাহলে মৃত্যুদণ্ড আছে। তো অপরাজিতা বিলে কি বেশি আছে বলুন? অপরাজিতা বিলে তো এটা নাই যে কেউ ধর্ষণ করেছে বললেই বিচার না হয়ে তাকে ফাঁসি দিয়ে দেবে, এরকম তো নাই, থাকতে পারে না কোনো বিলে। তো অপরাজিতা বিল এটা লোককে বিভ্রান্ত করার জন্য বলছেন। বিএনএস এ যা আছে তারপরে নতুন করে আর কোনো বিলের দরকারই নেই। দেখুন, একজন এমপি যারা আইন তৈরি করেন তারা যদি আইন সম্পর্কে এরকম অজ্ঞ হন তাহলে কিছু বলার নেই। তিনি এ কথাটাও বলছেন না যে 30 দিন হাজতে থাকতে হবে না। আমি অবশ্যই এই বিলটাকে সমর্থন করি না। তো বলেছেন 15 দিন হলেও হবে, কিন্তু যদি যারা এই তদন্ত করবেন তারা যদি প্রমাণ না করতে পারেন, যদি দেখা যায় যার বিরুদ্ধে তদন্ত করেছেন তিনি নির্দোষ, তার সাজার ব্যবস্থা থাকবে, তাহলে আমরা বিলের বিরোধিতা করবো না। তিনি এমপি হিসেবে ওনার এই আইনটা জানা থাকার কথা নয় যে আমাদের আইপিসি 211 নম্বর ধারা ছিল, বিএনএস এর এখন 248 নম্বর ধারা আছে, এবং সেখানে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার বিরুদ্ধে যে চার্জটা দেওয়া হয়েছিল সেটা মিথ্যা, তাকে মিথ্যে চার্জে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাহলে 10 বছর পর্যন্ত সাজার ব্যবস্থা আছে। নেই কেন? উনি আইন জানেন না। তো উনি এখানেও আইন জানেন না, সেই জন্য এরকম কথা বলছেন, জানলে বলতেন না। দেখুন, সেখানে যারা পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো, তারা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট করতে চাননি, সন্তুষ্ট করতে চেয়েছিলেন। সেই জন্য মাথা নুইয়ে পরীক্ষাটা বন্ধ করেছেন। এটা একদমই ঠিক কাজ করেননি। কেন করেননি? যে আমাদের এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর যেমন ছাত্র শাখা আছে, তেমনি শ্রমিক শাখা আছে, যুব শাখা আছে, মহিলা শাখা আছে। তো এই বিভিন্ন শাখার কবে প্রতিষ্ঠা দিবস সেটা মনে রেখে যদি বিশ্ববিদ্যালয়কে সেদিনগুলো তো পরীক্ষা বাদ দিতে হয়, পড়াশোনা ক্লাস বাদ দিতে হয়, তাহলে তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এটা করা একদমই উচিত নয়। যারা করেছেন অন্যায় কাজ করেছে। অপরদিকে এও দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আবার নির্ধারিত সময়ে হয়েছে। উপাচার্য শান্তা দত্ত কোনো মতেই তিনি নথি স্বীকার করতে রাজি হয়নি। তো এছাড়া তিনি এও বলেছেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা তিনি ভাঙতে রাজি নন। উনি একদম ঠিক বলেছেন, এবং অন্য অফিসারদেরও এরকমই বলা উচিত ছিল, এরকমই করা উচিত ছিল।